গণভোট জনগণ বোঝে না, সব যদি উনি বলে আমি একমত হইলাম ওনার সাথে, তাহলে গণভোটে যাচ্ছেন কেন? আপনি যখন বোঝে না কইতেছেন, তাহলে গণভোটে যাচ্ছি কেন? আমার প্রশ্ন এগুলা। 2 নম্বর আসেন, এই সাধারণ মানুষ কিছুই বোঝে না বলতেছেন। আমি তো দেখছি সাধারণ মানুষ বহু কিছু বোঝে। তারপরে তর্কের খাতি বলি, জুলাই সনদ, সংবিধান, গণভোট, এটার সাথে সাধারণ লোকের কোনো সম্পর্ক, গণভোট না, জুলাই সনদ, সংবিধান, এর সাথে সাধারণ লোকের কোনো সম্পর্ক থাকতে পারবে না, পৃথিবীর কোথাও নাই। সংবিধান কি সাধারণ লোক নিয়ে লিখবো আমি বটতলা বসে? 2 কোটি লোক দাওয়াত দিয়ে লিখবো? এটা এক্সপার্টদের বিষয়, এক্সপার্টদের বিষয়। আরে 40 জন লোক একমত হইতে পারতেছেন না আপনি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সব জ্ঞানী লোক, পলিটিশিয়ান, আর আপনি গণভোট দিয়ে ঐক্যমত্যে আসবেন। গণভোট দিয়ে কি আসবে? জুলাই সনদ হবে কি হবে না। তাই জুলাই সনদ হবে কি হবে না, এই যে হানা ভোটের মতো গণভোট, তাহলে একদিন রাজনীতিবিদরা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কি করলো, সেই জিনিসটাই তো আবার নিয়ে যাচ্ছি আমরা ওইখানে। সেই জিনিসটাই তো আবার গণভোটে যখন আসবে হ্যাঁ না, তখন কি হবে? হবে না, হবে। তা আমরা যদি এইখানে একমত হয়ে যেতে পারি কিংবা দ্বিমত, এইখানে তো চূড়ান্ত করা যায়। আপনি আবার গণভোট কেন দিবেন? 1 2, এখানে যারা রিপ্রেজেন্ট করছে তারা কারা? তারা জনগণ না? জনগণের রিপ্রেজেন্টেটিভ। অফকোর্স এখানে বিএনপি আছে, বিএনপি 35% যদি কভার করে থাকে, তাহলে 35% জনগণ এখানে আছে। জামাত থাকলে তর্কের খাতিরে ধরে নিলাম, সবাই কয় কিছু বাড়ছে, আমি একটু বাড়াইই ধরলাম, 15% আছে, মানে জামাত সহ ইসলামী দল। অন্যান্য দল মিললে যদি আরো 10% থাকে, জনগণ 50-60% জনগণ তো এখানে আসি, 60% জনগণ তো এখানে আসি। 60% জনগণ আছে, নাই আওয়ামী লীগের প্রতিনিধি, কথার কথা, নাই জাতীয় পার্টির প্রতিনিধি, তাকে যদি আমরা 20 ধরি বা 25 ধরি, তাইলে থাকে না মাত্র 15%, কথার কথা। তা আপনি কি গণভোট করতেছেন? মানে আমরা মানুষকে বুঝাচ্ছি কি বুঝাচ্ছি? সবাই যখন বলে আন্দোলনের সাথে আমরা সবাই ছিলাম, আমার লোক মরছে, তোমার লোক মরছে, যে ওনাদের 427 জন লোক মরছে, আরে এই ডেড বডির কারণে তো ঐক্যমত্য থাকা উচিত। ইয়েস, উই মাস্ট চেঞ্জ ইট। আর যখনই আপনি সংবিধান সংশোধন করবেন, ইট বিকামস নিউ ওয়ান। কিভাবে নিউ ওয়ান? ওইটা টোটালটা না, টোটালটা তো আসবে না। কোনো আইন পরিবর্তন করতে টোটাল আইন চেঞ্জ হয়? কখনোই তো সংবিধানের টোটাল চেঞ্জ করা যায় না, কখনোই যায় না। আপনি এটা কাঠামো থাকবে, সেটাকে আপনি সংশোধনী বলেন, রিপাবলিক বলেন, মানে একটা বুলশিট, মানুষকে ভুল বুঝাচ্ছে। 3 নম্বর আসেন, এই তফসিল অন্তর্ভুক্ত হবে কেন? এটা তফসিল অন্তর্ভুক্ত, এটার ইম্প্যাক্টটা কি? সংশোধনী আকারে আনলে এক জিনিস, আর তফসিল আকারে আসলে এক জিনিস। তফসিল মানে এর সাথে গাইতে থুয়ে দিলাম, কি হবে কি তাতে? আপনি যেমন সংশোধনী আনা 12তম, 10তম, 11তম, এই যে প্রতিটা সংশোধন এক একটা সংবিধান, প্রতিটা সংশোধন কিন্তু এক একটা সংবিধান। সেজন্য আমি বলছি। 2 নম্বর আসেন, এবার আগে সিম্পলি আমি সব বিতর্ক বাদ দিলাম। ভাই আইনের ছাত্র, আপনি যে সংবিধানের কথাটা বারবার বলছে, এর উপরে জায়গা পাবে না। এই সংবিধানের বিধানটা ছিল, আমি কতগুলো প্রশ্ন বাইরে কোন ভাই উত্তর দিবেন। এই সংবিধানের বিধানটা ছিল সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন। আমি সংসদ কবে ভাঙছে দরকার নাই, 8 তারিখে ওতনি সিনুস সাহেব, 8 আগস্ট না, 8/8/24, তার থেকে 7/11/24 মধ্যে নির্বাচন হওয়ার কথা এই সংবিধান মোতাবেক, যেটার কথা বলা হচ্ছে। এবং এই মোতাবেক ওনারা কিন্তু নির্বাচন একটা চাইছে, এই মোতাবেক কিনা আমি জানি না, 7ই আগস্ট একটা নির্বাচন চাইছিল পল্টনে বসে। আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। ইউনূস সাহেব তখন ওত নেন নাই। ওনারা কার কাছে চাইলেন? 1 2, আপনি ওই সংবিধান মোতাবেক 90 ডেজের মধ্যে নির্বাচন হয়, তাহলে 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেখান থেকে ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ কইরা বললেন ডিসেম্বর 25 মধ্যে নির্বাচন চাই। এই যে শিফট করলেন, কি হিসাবে, কোন ক্ষমতা বলে? আপনি সংবিধান থেকে আউট হয়ে গেলেন কিভাবে? তারপর আবার ইউনূস সাহেব বলল ফেব্রুয়ারিতে, মেনে নিলেন ফেব্রুয়ারি। এই যে মেনে নিচ্ছেন কেন? সংবিধানকে এটা পারমিট করে? সংবিধান পারমিট করে যে সংবিধানটার কথা বলা হচ্ছে? আপনি তো এই সংবিধানটার ভিতরে ঢুকতেই পারতেছেন না। 1 2 নম্বর, এই সংবিধান মোতাবেক নির্বাচন দেওয়ার অধিকার কার? নির্বাচনের ডাইরেকশনটা দেওয়ার অধিকারটা কার? নির্বাচিত প্রধানমন্ত্রীর। অন্তর্বর্তীকালীন সরকারও না, তত্ত্বাবধায়ক সরকারও না। ওই সংবিধান মোতাবেক ডাইরেকশন দিবে কে? নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি পালিয়ে গেছেন।
তাহলে আমরা যাচ্ছি কিভাবে? এগুলো অনেক পরের আলাপ। অনেকগুলো প্রশ্ন তুলছেন, একটু ঠাকুর ভাইয়ের কাছে শুনি। ঠাকুর ভাই একেবারেই ভাই অনেকগুলো প্রশ্ন তুলছে, সেটা আমিও প্রশ্নটা একই সাথে যুক্ত করি যে আসলে কি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য এতগুলো রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আলোচনা করছে, একসঙ্গে বসছে, তারা বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, আসলে কি গণভোটের দরকার ছিল? শোনেন, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে না, রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন। আপনি সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কথা বলবেন। কথা শোনেন, ফর ব্লাডি রিফর্ম কতটুকুন চেঞ্জ হলে রিফর্ম হয়? কতটুকু বলতে? কতটুকুন চেঞ্জ হলে রিফর্ম হয়, কতটুকুন চেঞ্জ হলে রিকনস্ট্রাকশন হয়, আর কতটুকুন চেঞ্জ হলে নিউলি কনস্ট্রাক্টেড হয়। কথা বুঝছেন? সেটা তো ভেক্টার। ভ্যাক্টার না, 30% পর্যন্ত রিফর্ম, 30%-এর উপরে 50%-এর 60%-এর নিচে হইলে রিকনস্ট্রাকশন, অ্যান্ড 60% উপরে হলে এটা টোটালটা বাদ। তো সংবিধান এইগুলি আপনাকে বলতেছে, ওই যে এখন আমার ভাই, আমি ব্যক্তিগত ভাই আক্রমণ করতে চাই না, এগুলি কথা ব্যক্তিগত আমি আপনার ইদানিং বক্তৃতাগুলি শুনতেছি। তো ওই পার্লামেন্টে 91 সালের পার্লামেন্টে মিজান চৌধুরী রংপুর থেকে পাশ করে আসলো। তো মিজান চৌধুরী দাঁড়াইয়া প্রথম আওয়ামী লীগের কিছু গুণগান করতেন, বিএনপির কিছু গুণগান করতেন, এরপরে যেদিকে চান্স পাইতেন একটা গোল করে দিতেন। তো এইভাবে চলো। তো আবুল রাজ্জাক কি এখন ওই লাইনে আছে? তো শুনেন, তো আমাদের সাজেদা চৌধুরী দাঁড়িয়ে বললেন, এটা পার্লামেন্টে খুব বহুল আলোচিত, এই জন্য বলছে যে সাজেদা চৌধুরী তখন বিরোধী দলের উপনেতা, সরি আমি 96-এর পার্লামেন্ট, সাজেদা চৌধুরী বিরোধী দলীয় উপনেতা, উনি বললেন যে কি বলে, আমাদের একটা গল্প প্রচলিত আছে যে ফুটবলের একজন রাজা মিয়া আছে, রাজা মিয়া ছিল, রাজা মিয়া যেদিকে বল পাইলেই যেদিকে চান্স পাইতো এদিকে গোল করে দিত। তো রাজা মিয়া কোন পক্ষে কোন দিকে নোবডি নোজ। তো এই জন্য বলতে যে রাজা মিয়ার পায়ে গোল উঠছে, উভয় পক্ষের ক্যাপ্টেন বলতো গোলকিপার সবাই সাবধান। ইদানিং রাজ্জাকি ভাই এইরকম কথাবার্তা বলতেছে। তো যাই আমি আপনাকে বলছি, দেখুন এখানে কনস্টিটিউশন একটা সংশোধনীতে, লাইক 15th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্টে 1/3 কনস্টিটিউশনকে টাচ করছে। 15th অ্যামেন্ডমেন্ট, শেখ হাসিনার যে বহুল আলোচিত 15th অ্যামেন্ডমেন্ট, এটা 58 ক 57 প্রধানমন্ত্রীর ক্ষমতা অবসর, তারপর এই যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ, এইখানে দেখবেন অ্যারাউন্ড 1/3 কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল এবং সাব আর্টিকেলকে টাচ করছে। তো এটা কি 15th অ্যামেন্ডমেন্ট কি এই কনস্টিটিউশন কি নিউলি কনস্টিটিউটেড হয়েছে, নিউলি লেখা হয়েছে, নতুন লেখা হয়েছে? নো। 13th অ্যামেন্ডমেন্টে প্রায় 10-12টা কনস্টিটিউশন টাচ করছে। 4th অ্যামেন্ডমেন্ট 2/3 কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেলকে টাচ করছে 4th অ্যামেন্ডমেন্ট। তো এইখানে এই একটা সংশোধনী, এটার প্রয়োজনে সংবিধানের বিভিন্ন আর্টিকেলকে টাচ করে। যেমন ধরুন আপনি আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে আপনার মাজদার হোসেন মামলা অনুযায়ী যে বিচার বিভাগকে স্বাধীন করা হলো, এইখানে আর্টিকেল ছাড়া 116 ছাড়া বাকি প্রায় সবগুলা টাচ করা হয়েছে। তো এইখানে কি এটা কি নিউলি আগের সংবিধান কি বাতিল হয়ে গেছে নাকি? তো এইগুলো গল্প আর কনস্টিটিউশন এক্সপার্টিস এক জিনিস না। তো আমরা কনস্টিটিউশন পড়ছি এবং পড়াই। কথা শুনেন, তো আর একটা জিনিস হলো কি বলে, 7ই আগস্ট আমি কার কাছে দাবি করছিলাম? 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন, আমাদের প্রধান সেনাপ্রধান তিনি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। অ্যাট দিস মোমেন্ট রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। অ্যাট দ্যাট টাইম কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতি, চিফ এক্সিকিউটিভ এবং রাষ্ট্রপ্রধান, মানে ডক্টর ইউনূস 8ই আগস্ট পর্যন্ত মাঝখানে 3 দিন, হ্যাঁ 8ই আগস্ট যত ঘন্টা হয়, 8ই আগস্ট পর্যন্ত শপথ নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত কাজ হয়েছে বাংলাদেশে একটা স্বাক্ষরে হয়েছে। প্রধানমন্ত্রীর কোনো
অপশনই ছিল না প্রধানমন্ত্রী যে এইটা প্রধানমন্ত্রী হয় যে ফাইল যাবে। যেমন ধরুন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে রায় বাতিল এবং সাজা মওকুফ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্ট্রেট রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, রাষ্ট্রপতি সেটা এক্সিকিউট করেছেন এবং উনি ফাইনালি অ্যাপ্রুভ করেছেন। তো এক্সিকিউশন এবং ওই সময়ে যেত ঘন্টা 5 তারিখ বিকাল 2টার থেকে ধরুন 8 তারিখ রাত্রে 9টা পর্যন্ত, 9টা সাড়ে 9টা পর্যন্ত ডক্টর ইউনূস শপথ নেওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হি ওয়াজ এক্সিকিউটিভ হেড অ্যান্ড হেড অফ দ্য স্টেট। এখানে কোনো ভুল নাই। তো বিএনপি 7ই আগস্ট যা বলেছিল 90 দিনের মধ্যে নির্বাচন দেন, ব্যবস্থা করুন, সেইটা রাষ্ট্রপতি এবং চিফ এক্সিকিউটিভ যিনি ছিলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রের একমাত্র প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কাছেই যাবে। নাম্বার 2 আসেন। তো সেইখানে এই জিনিসগুলো বুঝতে এই ব্যারিস্টার আমিরুল ইসলাম হইতে হয় না, এইগুলো বুঝতে সহজ বুঝ। এইগুলাকে যে ডেইলি খুঁচাইয়া তোলা হয় যে 7ই আগস্ট বিএনপি চাইছে, আপনি বলবেন যে আরো 6 মাস পরে বিএনপি যে 7ই আগস্ট চাইছিল 90 দিনের মধ্যে নির্বাচন করেন, এটা সঠিক ছিল? আমি আপনাকে বলি, আমি তো দোয়া করি এখন আমাদের যে সঠিক ছিল, সবাই তো বলছে, এবং আরো যত দিন যাবে তত মনে হবে এটা সঠিক ছিল। এবং আজকে ভবিষ্যতে আমি তো দোয়া করি এখন আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি যেন সসম্মানে এখান থেকে সেফ এক্সিট নিয়ে যেতে পারেন, আমি দোয়া করি। কারণ 26টা দেশের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জরিপ করেছে, প্রথম আলোতে আসছে। 26টা দেশে এইরকম পরিবর্তন, অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে, গণঅভ্যুত্থান অথবা বিপ্লব, সেই ক্ষেত্রে 10 মাসের মধ্যে যারা এক্সিট নিয়েছেন এরা সসম্মানে ভালোভাবে নিয়েছেন, বাকিরা এবং না 13 মাস 15 দিন যারা ছিলেন এরা সেফ এক্সিট পেয়েছেন। আর এর পরে যারা বেশি সময় নিয়েছেন, 13 মাসের বেশি সময় যারা নিয়েছেন বা 1.5 বছরের বেশি সময় নিয়েছেন, এরা সবাই অপদস্থ হয়ে বিদায় হয়েছেন। অপদস্থ হয়ে বিদায় নিয়েছে। একটু রাজ্জাকি ভাই একেবারে বড় একটা প্রশ্ন তুলেছেন, আপনি যেটা বলছিলেন যে আসলে ওই সময় যখন সরকার নাই বিএনপি আসলে কার কাছে চাইলো, সেটা উত্তর কিন্তু মোশাররফ হোসেন ঠাকুর দিয়েছেন। আমি সেটা দিয়ে দিই, উত্তরটা দিয়ে দিই, তারপরে বিরতিতে গেলে যায়। প্রথম কথা হলো যে আমার জানা নাই এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে সংবিধানের কোথাও বলা নাই যে প্রধানমন্ত্রী যদি পালায়া যায়, কাউকে কিছু পালায়া যাক বা চইলা যাক বা কাউকে কিছু না বলে, তাহলে একই সময়ে রাষ্ট্রপতি উনি প্রধান নির্বাহী হবেন এবং রাষ্ট্রপতি থাকবেন। চ্যালেঞ্জ কোনো অনুচ্ছেদে নাই। এটা একটু খোলাসা করেন, তাহলে সংবিধানে নাই। এখন কথা হলো আমি বলি নাই যে তার প্রমাণটা শুনেন। উনি পদত্যাগ করে পালিয়ে গেছেন, যাহেন সেটি পদত্যাগ করে দেশে আছেন, হ্যাঁ, পালানোটা ভিন্ন পার্ট। হ্যাঁ, এখন পদত্যাগ করেছেন, পদত্যাগ করলে দায়িত্ব কে গ্রহণ করবে? সেটাই তো বলতেছি, ধৈর্য ধরেন। আমাদের সেনাপতি নিজেই বললেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। উনি কি জানেন না যে প্রধানমন্ত্রী চলে গেলে প্রধান নির্বাহী এবং রাষ্ট্রপতি একই ব্যক্তি হয়ে যায়? উনি জানেন না? উনি বলছেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে এবং প্রতিটা প্রধান হিসেবে বলেছেন। সেনাপ্রধান কিভাবে বলবেন? রাষ্ট্রপতি আছে তো, রাষ্ট্রপতি তো চিফ এক্সিকিউটিভ আছে ওনার কথায়। আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি নাই, তারপর আমি ওনারটা মেনে নিলাম। সেকেন্ড কোশ্চেন, উনি যদি চিফ এক্সিকিউটিভ হবেনি তাহলে আবার কেন আমার অন্তর্বর্তী সরকার বানান লাগলো? উনি তো নির্বাচন দিলেই পারতেন, যেহেতু উনি দায়িত্বটা পালন করতেছেন। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তো আমি, উনি যদি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করার অধিকারী থাকে আর ওনারা যদি নির্বাচনটা তার কাছে চেয়ে থাকে, তাহলে আবার ইউনূস সাহেব আসলেন কেন 8 তারিখে? চিফ এক্সিকিউটিভ প্রয়োজন কি? চিফ এক্সিকিউটিভ তো প্রেসিডেন্ট নিজে। সো আই এম সরি। এবার বলেন নেক্সট কোশ্চেন কি? না, একেবারেই আপনার কাছে যেটা বলছেন যে মানে আপনি যেটা এর আগে প্রশ্ন তুলেছেন যে গণভোট আসলে যেটুকু মানে একেবারে স্বাভাবিক বিষয় যে সংবিধানের গুরুত্বপূর্ণ এবং মৌলিক কাঠামোগত যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে গণভোটের দরকার। আরও একটা কথা বলে নেই, না গণভোটের দরকার হয়। সেক্ষেত্রে আপনি যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করছেন সেক্ষেত্রে তো গণভোটটা অন্য কোনো অপশন আছে? এইটাকে বলে কি জানেন? কন্যার সাথে দেখা নেই বিয়ের শুক্রবার। আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, আপনি এই সংবিধানই চালাইতে পারতেছি না।
আবার আপনি এই আলোচনাটা যে করতেছেন এটাও তো ওই সংবিধানের বাইরে। না না না, ওই যে আমার তো জুলাই সনদের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে সিদ্ধান্তটা যে রাজনৈতিক দলগুলো একসাথে নেয়, এটি কি ভালো হবে? আমি তো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত বুঝাই দিলাম, আমরা তো বসছি অলরেডি সিদ্ধান্ত নিতে, আবার গণভোটে যাচ্ছে কেন? গণভোটে যাচ্ছে আবার হ্যাঁ বা নাই, চাই কি চাই না, জুলাই সনদের বাস্তবায়ন চাই কি চাই না, এই আলোচনায় যাচ্ছে। তাহলে একদিন বসলাম কেন? এটা সব রাজনৈতিক দলকে তো রিপ্রেজেন্ট করতেছে অলরেডি। রাজীব ভাই, যেহেতু আপনি একজন অভিজ্ঞ একেবারে, আপনি যদি গণপরিষদের কথা বলতেন সেটা এক জিনিস। না, অভিজ্ঞ আইনজ্ঞ, আমি আপনার যে বোঝার জন্য বলছি, একেবারে বিষয়টা দেখেন, যদি সংবিধানের মৌলিক কাঠামো আপনি পরিবর্তন করেন সেক্ষেত্রে গণভোটের প্রয়োজন হয়, এটা ঠিক আছে? আপনি আমি বলি পরিবর্ধন, সংস্কার, হোয়াট এভার ইট ইজ, না সব কিছুতে তো গণভোটের দরকার হবে না। আমি গণভোট আমি এত আরো সিম্পল যদি করি, কথায় কথায় আমরা রাজনীতিবিদরা বলেন জনগণ রাষ্ট্রের মালিক, তো জনগণের ডিজায়ার সংবিধান চেঞ্জ হলে অসুবিধা কি? আমি সংবিধান বাতিল করতে বলছি না। আপনি যখন একটা নতুন সংবিধান লিখবেন, আমাদের কথাটা আছে কোথায় জানেন? আমি একটা নতুন জিনিস লিখতে, তাতে তোমার এই ড্রাফটটা থাকবে, পাশের সংবিধানটা তো থাকবে, এটা থেকে যা যা রাখা যায় সবই তো আমি রাখবো। এই যে সংস্কারের আলাপ হচ্ছে, যেমন ভাই একটা কথা বললেন, একটু আমি কথাটা বইলে গেছি, প্রতিটা অ্যামেন্ডমেন্ট কিন্তু এক একটা কনস্টিটিউশন। আলোচনা প্রতিটা অ্যামেন্ডমেন্ট একটা কনস্টিটিউশন। আলোচনা আপনি বুঝাই দিতে হবে না তো। মোশাররফ সত্তর বিরতি নিয়ে আসি বলেছেন রাষ্ট্রপতি, তখন না রাষ্ট্রপতির কাছে উনি না, ওনার বক্তব্য, আমার কথা শেষ করি, যে উনি বলছেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকে, সাংবিধানিক প্রধান এবং নির্বাহী প্রধান হয়ে থাকে, তাহলে যদি তার কাছে আপনারা চেয়ে থাকেন, তাহলে অন্তর্বর্তী সরকারের তো দরকার ছিল না। আর অন্তর্বর্তীকালীন সরকার, শুনেন, কনস্টিটিউশন আলাদা আলাদা, এক একটা আর্টিকেল পড়ে, এক একটা অনুচ্ছেদ পড়ে বিবাহ হয়ে যায় না। এই কি বলে, হোল পড়তে হবে। হ্যাঁ, এক একটা জিনিস পড়ে, এই শুধু লাইট জানলেই অনুষ্ঠান করা যায় না, শুধু ক্যামেরা জানলেই অনুষ্ঠান করা যায় না, সব কিছু জানে যিনি প্রডিউসার উনি সবটা জানেন, পুরোটা জানেন, লাইট জানেন, সাউন্ড জানেন, ক্যামেরা জানেন, সবটা জানলে প্রডিউসার হয়। তো কনস্টিটিউশনাল এক্সপার্ট হতে গেলে পুরোটা পড়তে হয়। রাষ্ট্রপতি আমাদের অনুচ্ছেদ 106 হচ্ছে ইয়ার কি বলে, সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের উপদেষ্টামূলক এখতিয়ার। এই উপদেশ গ্রহণের এখতিয়ার কার আছে? উপদেশ গ্রহণের একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির, একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির। আর এই উপদেশ দেওয়ার ক্ষমতা কার আছে? অ্যাফিলিয়েট ডিভিশনের। অ্যাফিলিয়েট ডিভিশনের এই উপদেশ দেওয়ার পরে এই উপদেশ কার জন্য বাধ্যকর? রাষ্ট্রপতির জন্য বাধ্যকর, আমার জন্য না, আপনার জন্য না, আর কার জন্য না, 18 কোটির জন্য না। রাষ্ট্রপতি সেটা কতটুকু মানবেন, কতটুকু মানবেন না, এটা হলো তার এখতিয়ার। তো রাষ্ট্রপতি মনে করেছেন যে আর্টিকেল 57 অনুযায়ী একমাত্র মৃত্যু ছাড়া প্রধানমন্ত্রীর কোনো ইয়া নাই, অবসর নাই, একমাত্র মৃত্যু ছাড়া। 57 অনুচ্ছেদে বলা হচ্ছে যদি প্রধানমন্ত্রী রিজাইনও করেন তাহলে রাষ্ট্রপতি তাহাকে বলিবেন যে আপনি পরবর্তী সরকার আসা পর্যন্ত আপনি কন্টিনিউ করেন। পালিয়ে গেলে, এই তো পালিয়ে গেলে এই একটা নতুন পরিস্থিতির উদ্ভব হলো, নতুন পরিস্থিতির উদ্ভব হলো। সেইখানে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের উপদেষ্টামূলক এখতিয়ারের কাছে পরামর্শ চেয়েছেন। রাষ্ট্রপতি তারা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। ক্লিন, এটা তো ইয়া করার কোনো সমস্যা, কোনো বিষয় নাই। আপনাকে বলি যে একটু অপ্রাসঙ্গিক হলো, একটু বলেন। মুসলিম ম্যারেজের 3টা পর্যায় আছে। একটার নাম হলো ভয়েড, একবারই ইলিগাল, অবৈধ, আরেকটা হচ্ছে ইরেগুলার, আর একটা হচ্ছে রেগুলার। রেগুলার ম্যারেজ ওকে, আর ইরেগুলার ম্যারেজ যেমন 4টার অধিক 5 নম্বর স্ত্রীও আছে, তাহলে একটা মরলে আরেকটা 5ম জনও রেগুলার হবেন। ইরেগুলার এদের 100টা বিয়ে করেন, 96 জন আপনি ইরেগুলার ওয়াইফ। ইরেগুলার ওয়াইফরা এদের সম্পত্তি, এদের যে সন্তান হবে এরা সবাই সম্পত্তির অংশীদার হবেন পিতামাতার, কিন্তু স্ত্রী এবং স্বামী পারস্পরিক সম্পদের উত্তরাধিকার হবেন না। ইরেগুলার ম্যারেজ। আর রেগুলার ম্যারেজ তো নর্মালি যা আছে আমরা জানি। তো এই জন্য আমি আপনাকে বলতেছি, যখনই কোনো ইরেগুলার পরিস্থিতি রাষ্ট্রের ক্ষেত্রে উদ্ভব হয়
তখন রাষ্ট্রপতির এই যে 106 আছে, আরও অনেক অনুচ্ছেদ আছে, তো এইগুলি যেমন 57 অনুচ্ছেদে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর অবসর নাই মৃত্যু ছাড়া। তো এই অবস্থায় রাষ্ট্রপতি কী করবেন? রাষ্ট্রপতি তিনি সুপ্রিম কোর্টের কাছে চেয়েছে, সুপ্রিম কোর্ট বলছে আপনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করেন। রাষ্ট্রপতির যে নির্বাহী ক্ষমতাটা ছিল, এই নির্বাহী ক্ষমতাটা তখন এই উপদেষ্টা পরিষদের হাতে অর্পিত হচ্ছে, জাস্ট এইটুকুনি। তো চ্যালেঞ্জ, হোয়াট ব্লাডি চ্যালেঞ্জ? আচ্ছা, চ্যালেঞ্জ হচ্ছে যে কি সেনাপ্রধান কি তিনি জানেন না? এটা সেনাপ্রধান জানেন, তো সেনাপ্রধান জানেন, বলেছেন আমি ল অ্যান্ড অর্ডার এবং আপনাদের দায়িত্ব গ্রহণ করলাম। এবং সন্ধ্যার সময় রাষ্ট্রপতি যখন এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখন 3 বাহিনীর 3 প্রধান রাষ্ট্রপতির পেছনে, আমরা যাকে সাক্ষী গোপাল রাষ্ট্রপতি বলি, সাক্ষী গোপাল রাষ্ট্রপতির পেছনে এইভাবে ক্যাপ পরে দাঁড়িয়েছিলেন 3 জন। খেয়াল করেছেন? দ্যাটস ওয়াই রাষ্ট্রপতি যাহা বলিয়াছেন, আমি সেনাপ্রধান 3 বাহিনীর প্রধান আমরা তার সাথে আছি, আমি যাহা গ্রহণ করিয়া থাকি রাষ্ট্রপতির বক্তৃতার মাধ্যমে তাহা নতুন করে আবর্তিত হলো। তো এই জন্য আমি আপনি বলছি যে আপনি দেখুন যে 26শে মার্চ রাত্রে যে 71 সালের জিয়াউর রহমান রিভোল্ট করেন, 27শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। আবার আওয়ামী লীগের লোকজন যখন গিয়া বলেছে যে এটা যদি শেখ মুজিবের নামে যদি বলা হয়, তাইলে আপনার এটাকে মনে হবে সেনা বিদ্রোহ না হয়ে একটা স্বাধীনতা যুদ্ধের রূপ পরিগ্রহ করবে, আর নইলে পাকিস্তানিরা বলতে পারে স্রেফ একটা সেনা বিদ্রোহ। তো জিয়াউর রহমান বলছেন ওকে, ইটস অল রাইট, আমি আবার সংশোধন করে পড়ে দিয়েছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। হোয়াটস দ্য প্রবলেম উইথ দ্যাট? রাষ্ট্রে যখন অস্বাভাবিক পরিস্থিতি থাকে তখন সবগুলা কাজই বৈধ, সমস্ত ইরেগুলার কাজের এগুলো কাজী বৈধ। জনাব আবু হেনা রাজ্জাকি, আমি যেখানে ছিলাম সেটা জায়গাটায় আসি। ঠাকুর ভাই বলছে যে অ্যামেন্ডমেন্ট যেগুলো বলছি সেগুলা প্রতিটা যে বিষয়ে অ্যামেন্ডমেন্ট হয় সেটা একটা সংবিধান। উনি এটাকে বলছেন যে না, এটা সংবিধান হয় না, সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো তখন কিন্তু সংবিধানকে আরেকটা নতুন লিখে নাই। 3 দলের রূপরেখা হোক, যেভাবেই হোক, ফাইনালি এটা আসলো তত্ত্বাবধায়ক সরকার। যখন আসলো সেটাকে ঢুকাইলো কিভাবে? 13th অ্যামেন্ডমেন্ট, 13তম সংশোধনী। যখন এই সংশোধনী আনলো তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হচ্ছে। তাহলে এটা কি সংবিধান হইল না? নিউ সংবিধান ডেফিনেটলি। তারপরে আসেন 15th অ্যামেন্ডমেন্ট, যেখানে আমাদের খায়রুল হক সাহেব জাজমেন্ট দিয়ে বাতিল করে দিলেন, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর ওই যে আইনটা একটা অর্ডার হইল, এই অর্ডারের পর কি তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করা গেছে নাকি 15তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা ঢুকানো হইল, তারপর এফেক্টিভ হইল? তখন থেকে কি হইল? আবার এই 13th অ্যামেন্ডমেন্টের যে তত্ত্বাবধায়ক সরকার সেটা কি বাতিল হয়ে গেল। তার মানে প্রতিটা সংবিধানই পিওর কনস্টিটিউশন। হুবহু হবে কেন? যেইটার সাথে রিলেভেন্ট সেটার জন্য কনস্টিটিউশন অলওয়েজ, এনি অ্যামেন্ডমেন্ট। এবং সেই জন্য এটা আমি বলছি অ্যামেন্ডমেন্ট মানে একটা সংবিধান। আর আরেকটা কথা বলছে, যেমন মোশাররফ ভাই, আমি একমত যে 3 মাসের মধ্যে নির্বাচন চাইছেন, ইট ইজ এডমিটেড। আমার একটা প্রশ্ন ছিল, কার কাছে চাইলেন? আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি, যেহেতু রাষ্ট্রপতি প্রধান নির্বাহী ছিলেন না, তারপরে ছিলেন উনি বলেন, তাহলে আমি বুঝি না, এরপরে তো আমার আর 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে রাষ্ট্রপতি, আর তো আমার এত জটিলতা থাকে না, আমার অন্তর্বর্তীকালীন সরকারও লাগে না। তারপরে যে 3 বার শিফট হইল, এই 3 মাসের পর থেকে আসলো ডিসেম্বর 2025, তারপর আসলো ফেব্রুয়ারি 2026। এই যে চেঞ্জগুলো হইলো, এই চেঞ্জগুলো করার এখতিয়ার কার আছে? অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার ওই সাংবিধানিক সরকার নন। উনি 106 মোতাবেক হইছেন এবং ওনার অন্তর্বর্তীকালীন সংবিধান উনি চালাচ্ছেন।
উনি যা কিছু বলছেন এটাই এখন ওনার সংবিধান, এবং ওনার মেয়াদ দেওয়া হয়নি, কিন্তু ওনার মেয়াদ উনি ফিক্সড করছেন। 106 মোতাবেক হলে কি আগের সংবিধান অনুযায়ী হন না? 106 মোতাবেক তারা তো অন্তর্বর্তীকালীন সরকার বানাই, তারা তো প্রধানমন্ত্রী বানায় নাই। তারা যদি প্রধানমন্ত্রী বানাই দিত না, আমি সংবিধানে ঢুকাই দিতাম। বানানো যেত অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমার সংবিধানের যে টার্মটা নাই, আপনি সেখানে ঢুকবেন কি করে? কথাটা তো সিম্পল। আপনার সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার নাই, কোনো সরকার নাই, আছে শুধু নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী। তারা রাষ্ট্র পরিচালনা করবে কি দিয়ে? এই যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, যে কারণে উনি শিফট করতে পারতেছে, কোনো প্রতিবাদ নাই। অর্থাৎ 3 মাসের মধ্যে যে নির্বাচন চাইলেন, এরপরে ওনারা চলে গেলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ডিসেম্বর 25-এর মধ্যে। তাকে তো কোনো একটা রুলস এন্ড রেগুলেশন, রুলসটাই তো এইটা, সেটার জন্য তো এইগুলো চলমান, এই যে সংস্কার ঐক্যমত সব চলতেছে, এটার জন্য সমাধান আছে। আমরা খালি বলি এবং চিৎকার করি। আমরা কিন্তু একটা জুলাই ঘোষণাপত্র বানাইছি 5ই আগস্ট। হ্যাঁ, তো অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে আছে, বিচক্ষণ রাজনীতিবিদ বাংলাদেশে আছে কি হয় ছুটে গেছে, নয় কোন প্রক্রিয়া আমি জানি না। ওই জুলাই ঘোষণাপত্রের মধ্যে লেখা, যেটা এখনো সংশোধন করে ঢুকানো যায়, সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে, আমি বারবার চিৎকার করতে সব চ্যানেলে, কি জন্য জানেন? শুদ্ধ করার জন্য। নাইলে আমি বলি, ভায়োলেশন অফ কনস্টিটিউশনের দায়ে যারা নির্বাচন দিচ্ছে, যারা নির্বাচন পার্লামেন্টে যাবে, সবাই প্রশ্নবিদ্ধ হবে। সেই জন্য আমি বলছি, জুলাই ঘোষণাপত্রের মধ্যে এইটা যদি ঢুকিয়ে দেয় শুধু সংশোধন আকারে, যে এই সরকারের মেয়াদ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হলো। 1, 2, উনি একজন নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, মানে নির্বাচন কমিশন গঠন করবেন। 3, উনি এর মধ্যে নির্বাচন দিবেন। সম্পূর্ণ জিনিস ক্লিয়ার হয়ে যায়। আমি ঠিক বুঝি না এটা কেন হচ্ছে না। সংবিধান অনেক পরের চ্যাপ্টার। আমি যে যাচ্ছি সংসদ পর্যন্ত, আমি কিভাবে যাচ্ছি? আমি কোন সংবিধান, আপনি মূল সংবিধানে ধরলে 3 মাসের পরে মেয়াদ শেষ। আমি এখন যাচ্ছি কোনটা ধরে, কি ধরে যাচ্ছি সংসদ পর্যন্ত? এবং এই সংবিধানটা ভাই আমারে চ্যালেঞ্জ করছেন, মানে বলছেন যে অনেক কিছু মিলে পড়তে হবে। আমি ভাইরে আবারও বলতেছি, সেকশন 142, 123, সেকশনটা আর্টিকেল 1 আর্টিকেল, এই সেকশন তাই বুঝবে। 142, 123, 112, 118, তারপরে 7 ক আর 150, এই যে সমষ্টিগত করে যদি পড়ে দেখেন, এই সংবিধান আপনি হাতই দিতে পারবেন না। এই সংবিধান স্থবির থাকবেন, চুপচাপ বসে থাকবে, কোনো ওয়ে নাই। আপনি 7 খ পড়লে তো মাথা খারাপ হয়ে যাবে আপনার, যে প্রথম ভাগের কিছুই পরিবর্তন করা যাবে না। সেই প্রথম ভাগের মধ্যে 7 খ আছে, এই অনুচ্ছেদ। আমি এই জন্য বলতেছি, একটা কঠিন জায়গায় আমরা আছি। এই সংবিধানে হাত দিয়ে এই যে যেভাবে নির্বাচনে যাচ্ছে খুব সুন্দর করে, এটা কিন্তু ভায়োলেশন অফ কনস্টিটিউশন অফ 1972, পিওর ভায়োলেশন অফ দ্যাট কনস্টিটিউশন। এবং সেখানে বলা আছে, এইটা ভায়োলেট করলে, এটা কোনো পরিবর্তন করার চেষ্টা করলে, কোনো পরিবর্তন করার চেষ্টা করলে কি হবে বলা আছে। সুতরাং এখানে জোর করে কিছু বলার নাই, আমরা প্রত্যেকে ফেসে যাব সময়ের ব্যবধানে। ঠাকুর ভাই কি বলবেন এটা নিয়ে? একেবারে এগুলো আপনাকে শুনেন, নতুন করে এগুলা যারা এখানে আছে, যারা আইনজ্ঞ, এরা পার্লামেন্টে সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীর সাথে 5 বছর কাজ করছে। সালাউদ্দিন সাহেব LLB অনার্স, LLM এর ছাত্র। আমাদের মতো রাষ্ট্রবিজ্ঞান পড়ে এরপরে LLB পাস কোর্স, আর LLM পড়ে নাই। LLB অনার্স, LLM এর ছাত্র, 7 বছর পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো তারপরে এই সময় এরপরে উনি এরপরে আমলা ছিলেন, ওদের সাথে ওইখানে ট্রেনিং করার সুযোগ হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর সাথে 5 বছর ছিলেন। 5 বছর আলাদা, 96 থেকে 2001 পর্যন্ত আলাদা MP ছিলেন। এরপরে আবার 5 বছরে মন্ত্রিত্ব করছেন। তো আমি আপনি বলছি, তো ওইখানে যেমন ব্যারিস্টার আমিরুল ইসলাম একটা ক্ষণজন্মা পুরুষ লেখার জন্য, কনস্টিটিউশন রাইট আপ করার জন্য, আমি আপনাকে বলছি। তো এখানে সালাউদ্দিন সাহেব এরা যারা আছেন, আপনার 7 কোয়ার উনি খবরই রাখেন না যে আমাদের কনস্টিটিউশনাল কোর্ট হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। কনস্টিটিউশনাল কোর্ট এটা হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন, এটা 7 ক বাতিল করে দিয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের সাথে এইগুলো বাতিল হয়ে গেছে। 15th অ্যামেন্ডমেন্ট যেমন বাতিল করছে হাইকোর্ট, বাতিলের সাথে সাথে ক বাতিল হয়ে গেছে এগুলি। তো ইন দ্যাট কেস উন্মুক্ত হয়ে গেছে এখানে। আর 105 অনুচ্ছেদ অনুযায়ী
অ্যাফিলিয়েট ডিভিশন ইজ দ্যাট টাইপে কোর্ট, সে তার যে কোনো সময়ের যে কোনো রায় যে কোনো সময় পুনর্বিবেচনার ক্ষমতা রাখেন। তো এই জন্য এইগুলি আন্দাজি বক্তৃতা করতে লাভ নাই। এইগুলো বক্তৃতা করার জন্য আমি আপনাকে বলছি পড়া এবং অন্যদের সহবত আমাদের আপনি বলছেন যে এটার আগামীতে কোনো সমস্যা তৈরি করবে না। ইসলাম ধর্মে কথা শুনেন, ইসলাম ধর্মে শুধু পড়লেই কেউ বড় কামেল হয় না। কামেল হইতে গেলে বড় পীর সাহেবদের সহবতে থাকতে হয়, সাদেকিনদের সাথে সহবতে থাকতে হয়। তো এইখানে যারা কাজকর্ম করতেছে এরা অনেকেই সহবতে ছিলেন, বড়দের সাথে সহবতে ছিলেন। তো এই জন্য এইটা কোনো সমস্যাই হবে না, এইগুলো কোনো সমস্যাই হবে না। আমি ওটা বলতেছি সাতের ক এগুলো বাতিল। আর আপনাকে বলতেছি, আর উনি তো বলছেন সংবিধানের মূলনীতি দেখুন, 15th অ্যামেন্ডমেন্টের 8 থেকে 25 মূলনীতি কোনো কিছু চেঞ্জ হয়নি। আপনার মৌলিক অধিকার 26 থেকে 47 কোনো কিছুই চেঞ্জ হয় নাই। নির্বাহী বিভাগে 48 থেকে 58 এখানে বহু চেঞ্জ হয়েছে 15th অ্যামেন্ডমেন্টে হাসিনার। তারপর আপনার প্রতিরক্ষায় কোনো কিছুই চেঞ্জ হয় নাই। সংসদের 65 থেকে 69 পর্যন্ত প্রায় কোনো কিছুই চেঞ্জ হয় নাই। বিচার বিভাগে শুধু চেঞ্জ যেটা ছিল, এটা তো আগেই অর্ডিন্যান্সে এটা তারা অ্যাপ্রুভ করছিলেন 91 থেকে 116। তো আমি বলছি এক একটা বিষয়কে চেঞ্জ করলে নিউ কনস্টিটিউশন হবে কেন? নিউ কনস্টিটিউশন আগেরটা আমি বাতিল করব, তারপরে আমি একটা নিউলি কনস্টিটিউশন ফর্ম করব। দ্যাট ইজ একটা নিউ কনস্টিটিউশন। নিউ কনস্টিটিউশন কনস্টিটিউট করা বা রিফ্রেম করা। তো এইখানে আমি বলছি এইগুলি খামাখা আমরা যা করলাম এতক্ষণ একবারে অযথা, কোনো প্রয়োজন নাই। আপনার অন্য কোনো বিষয় থাকলে এর বাইরে আসেন। সংবিধান নিয়ে যারা এখানে কাজকর্ম করতেছে এরা যারা এখানে যাচ্ছে এদের পেছনে আর বহু লোক কাজ করতেছে। সালাউদ্দিন সাহেব শুধু না, সালাউদ্দিন সাহেবের সাথে ডজন অফ কনস্টিটিউশনাল এক্সপার্ট কাজ করতেছে। এই জন্য এত কথা বলার দরকার নাই। জনাব রাজ্জাকি ভাই, আমি তো ওনারে কি বলবো, উনি বললেন মৌলিক 26 থেকে 41 চেঞ্জ হয়, 26 থেকে 47 চেঞ্জ হয়েছে, এক লাইন আমি তো চেঞ্জ হয়েছে। কথা আপনি বলছেন পরে বলে চেঞ্জ হয় নাই, তো আমিও বলতেছি। কিন্তু যখন যেটা চেঞ্জ হবে সেটা সংবিধানে পরিবর্তিত হয়ে গেল। 13 অ্যামেন্ডমেন্টে তত্ত্বাবধায়ক সরকার এসে গেছে, সেটার আবার 5ম সংশোধনী বাতিল করেছে। তা কালকে যদি প্রতিরক্ষার বিষয়ে কোনো সংশোধন আনে তখন আরেকটা সংশোধনী হবে। আনে নাই, প্রয়োজন হয় না, যখন লাগবে আনবে। কে বলতেছে নতুন সংবিধান? আপনার টাইম টু টাইম পরিবর্তন হবে, তাতে যে সংবিধানের উপরে জায়গা পায় তা না। যখনই চেঞ্জ হবে তখন সেইটা বহাল থাকবে, পিছনেরটা বাদ। এবং প্রতিটা পরিবর্তনই এক একটা অ্যামেন্ডমেন্ট। আর এক একটা অ্যামেন্ডমেন্ট মানে যে বিষয়ে পরিবর্তন হয়েছে, যে বিষয়ে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই বিষয়টার জন্য এটা নতুন সংবিধানের মধ্যেই থাকবে। আপনি ওইটা মৌলিক অধিকার টানবো কেন? এটা নিয়ে বিতর্ক হয় নাই তো। যেটা নিয়ে যখন বিতর্ক হবে, আজকে যেমন নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে, ট্রেন মিস হয়ে গেছে, এখন এটা কিভাবে কভার করতে হবে, সেই কথাটা আমি বলছি। নাহলে বিকল্প না, মানে সবাই আমরা বেকায়দায় পড়বো। আমরা যারা এটার ভিতরে ইনভলভ আছি, আর উনি যাদের কথা বলতেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখতেছি। আমারও তো ভুল হতে পারে, কিন্তু আমি তো একটা চ্যালেঞ্জ, আমি এটা বলে আসতেছি এখন পর্যন্ত। বললে তো হবে না, আমি চালাবো কেমন? ওইটা চালাইতে হলে নির্বাচিত প্রধানমন্ত্রী লাগবে। ওখানে বলা নাই অন্তর্বর্তী সরকার। আমি বুঝি ওই সংবিধানটা ওই পার্টে ঢুকবে কেমনে সে? ওই যে নির্বাচনের প্রক্রিয়াটার ভিতরে সে ঢুকবে কেমনে? আর রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা থাকলে এত জটিলতায় গেল কেন? ওনার ক্ষমতা নাই, আমি বলে দিচ্ছি। তাই তত্ত্বাবধায়ক সরকার আসতে হয়েছে। 3, ওই দিন যার নির্বাচন চাইছিল সেটা আমার হিসাবে সেনাপ্রধানের কাছে চাওয়া হয়, আমার হিসাবে, বিকজ ওই 4 দিন দায়িত্বে ছিলেন উনি। এবং এই জুলাই ঘোষণাপত্রে এই 4 দিনও আনতে হবে। রাষ্ট্র একদিনের জন্য আপনার সংবিধানবিহীন থাকতে পারবে না, রাষ্ট্র একদিনের জন্য সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না। দ্যাট ইজ দ্য গ্রামার অফ রাষ্ট্র। থাকতেই পারবে না, এবং আমাদের দেশেও নাই। এই গ্যাপ পূরণ করে আসতে হবে, ওই জুলাই ঘোষণাপত্রের ভিতরে ঢুকে ওই 4 দিনের স্বীকৃতি আনতে হবে। তাহলে উনি চাইলো কার কাছে? বললো কে? আর রাষ্ট্রপতিকে যদি চাওয়াই যায়, দিলেন না কেন রাষ্ট্রপতি নির্বাচন? তাহলে কি রাষ্ট্রপতির সংবিধান ভায়োলেট করছেন? ওরা তো ক্ষমতাই নেই। তাহলে তো আমার লাগবে না তৃতীয় ব্যক্তি। আমি সুপ্রিম কোর্টে পাঠাবো কেন 106? আমি যেহেতু অটোমেটিক নির্বাহী প্রধান হয়ে যাচ্ছি, সুতরাং আমার কাছে মনে হয় যে এগুলোর সমাধান হওয়া দরকার। এইটার সমাধানই আমরা করতে পারতেছি না। গণভোট 6 মাস 7 মাস আলোচনা করে এখন যাচ্ছি, জুলাই থাকবে কি থাকবে না, এটা আবার সবাই বলতেছে জনগণ বোঝে না, সাধারণ জনগণ বোঝে না। যখন তাহলে গণভোটে যাচ্ছি কেন ফর হোয়াট? এগুলো তো বিরাট বিতর্কিত কোশ্চেন।